সেই গোয়ালান্দ চাঁদপুরি জাহাজ। 30 বৎসর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারবো কোথায় জলের কল, কোথায় চা খিলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নই, অবরের সবরের যাত্রী মাত্র। 30 বৎসর পরিচয়ের আমার আর সবই বদলে গিয়েছে। বদলায়নি শুধু ডিসপ্যাচ স্টিমারের দল। এ জাহাজের ও জাহাজের ডেকে কেবিনে কিছু কিছু ফেরফার সবসময়ই ছিল, এখনো আছে। কিন্তু সবকটা জাহাজের গন্ধটি হুবহু একই। কিরকম ভেজা ভেজা, সোঁদা সোঁদা যে গন্ধটা আর সব কিছু ছাপিয়ে ওঠে, সেটা মুরগি কারি রান্নার। আমার প্রায়ই মনে হয়েছে সমস্ত জাহাজটাই যেন একটা আস্ত মুরগি। তার পেটের ভেতর থেকে যেন তারই কারি রান্না আরম্ভ হয়েছে। এ গন্ধ তাই চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালান্দ যে কোনো স্টেশনে পৌঁছানো মাত্রই পাওয়া যায়। পুরনো দিনের রূপ, রস, গন্ধ, স্পর্শ সবই রয়েছে। শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়ে কম। দ্বীপ্রহরে পরিপাটি আহারাদির পর ডেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে তাকিয়েছিলুম। কবিত্ব আমার আসে না, তাই প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়ে না, যতক্ষণ না রবি ঠাকুর সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলোর চেয়ে পছন্দ করি গ্রামোফোনের বাক্স। পোর্টেবলটা আনবো করছি, এমন সময় চোখে পড়ল একখানি মর্দিতা দেশ। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরহস্তে কিঞ্চিৎ ভ্রষ্টাও হয়ে যান, তা তাঁর স্বামী বিশেষ বিরক্ত হবেন না নিশ্চয়ই। রূপদর্শী ছদ্মনাম নিয়ে এক নতুন লেখক খালাসিদের সম্বন্ধে একটি দরদ ভরা লেখা ছেড়েছে। ছোকরার পেটে এলেম আছে, নইলে অতখানি কথা গুছিয়ে লিখল কি করে? আর এত সব কেচ্ছা কাহিনী বা জোগাড় করলো কোথা থেকে? আমি তো একখানা ছুটির আর্জি লিখতে গেলেই হিমশিম খেয়ে যাই। কিন্তু লোকটা যা সব লিখেছে, এর কি সবই সত্যি? এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে খালাসিরা লড়াই দেয় না কেন? এ আবার একটা কথা হলো। জাহাজের মেজো সারেঙের আজ বোধহয় ছুটি। সিল্কের লুঙ্গি, চিকনের কুর্তা আর মুগার কাজ করা কিস্তি টুপি পরে ডেকের ওপর টহল দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার আমার দিকে আর নয়নে তাকাচ্ছেও। ডিসপ্যাচের পুঁটি ও মানবাড়ির তিমি দুই মাছ। একেই জিজ্ঞেস করা যাক না কেন, রূপদর্শী দর্শন করেছে কতটুকু আর কল্পনায় বুনেছে কতখানি? একটুখানি গলা খাঁকাটি দিয়ে শুধালাম, ও সারেং সাহেব, জাহাজ লেট যাচ্ছে না তো? লোকটা উত্তর দিয়ে সবিনয়ে বলল, আমাকে আপনি বলবেন না সাহেব, আমি আপনাকে 2-1 বেশি দেখিনি, কিন্তু আপনার আব্বা সাহেব, বড় ভাই সাহেবেরা এ গরিবকে মেহেরবানি করেন। খুশি হয়ে বললুম, তোমার বাড়ি কোথা? বসো না, তার ফুরসত নেই কি? ধপ করে ডেকের উপর বসে পড়ল। আমি বললুম, সে কি, একটা টুল নিয়ে এসো, এসব আর আজকাল। কথাটি শেষ করলুম না, সারেঙও টুল আনলো না। তারপর আলাপ পরিচয় হলো।
দেশের লোক, সুখ দুঃখের কথা অবশ্যই বাদ পড়ল না। শেষটায় মৌকা পেয়ে রূপদর্শী দর্শন তাকে আগা গোড়া পড়ে শোনালো। সে গভীর মনোযোগ দিয়ে তার জাত ভাই চাষারা যেরকম পুঁথি পড়া শোনে সেরকম আগা গোড়া শুনল। তারপর খুব লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আল্লাহ তাআলার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বললে, ইনসাফের কথা তুললেন হুজুর। এ দুনিয়ায় ইনসাফ কোথায়? আর বেইনসাফি তো তারাই করছে বেশি যাদের ক্ষুধা ধন দৌলত দিয়েছেন বিস্তর। ক্ষুধা তালায় কার জন্য কি ইনসাফ রাখেন তাই বা বুঝিয়ে বলবে কে? আপনি সমীর উদ্দিকে চিনতেন, বহু বছর আমেরিকায় কাটিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আমেরিকার কথায় মনে পড়ল। চৌতলি পরগনার বাড়ি না? যেন ওই দিকেই কোনোখানে। সারেং বললে, আমারই গাঁ, ধলাই ছড়ার লোক। বিদেশে সে যা টাকা কামিয়েছে ওরকম কম লোকই কামিয়েছে। আমরা খিদিরপুরে সাইন করে জাহাজের কামে ঢুকেছিলাম, একই দিনে একই সঙ্গে। আমি শুধালুম, কি হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারেং বললে, শুনুন, যে লেখাটি হুজুর পড়ে শোনালেন তার সব কথাই অতিশয় হক, কিন্তু জাহাজের কাজে, বিশেষ করে গোড়ার দিকে যে কি জান মারা খাটুনি তার খবর কেউ কখনো দিতে পারবে না, যে সে জাহান্নামের ভিতর দিয়ে কখনো যায়নি। বয়লারের পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘন্টার পর ঘন্টা ধরে কয়লা ঢালে, তার সর্বাঙ্গ দিয়ে কিরকম ঘাম ঝরে দেখেছেন? এই জাহাজেই, যার দুদিক খোলা, পদ্মা জোর বাতাসের বেশ খানিকটা, যেখানে স্বচ্ছন্দে বেশ আনাগোনা করতে পারে, এ তো বেহেশত। আর দরিয়ার জাহাজের গর্ভের নিচে যেখানে ইঞ্জিন ঘর, তার সব দিক বন্ধ, তাতে কখনো হাওয়া বাতাস ঢোকে না। সেই 10-12-14 হাজার টনি ডাঙর ডাঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয়, এবং সেই কারণে গরমিটার বহর কতখানি সে কি বাইরের লোকে কখনো অনুমান করতে পারে? খাল বিল নদীর খোলা হাওয়ার বাচ্চা আমরা। হঠাৎ একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কলকবজা লোহালক্করের মুখোমুখি। পয়লা পয়লা কামে নেমে সবাই ভিড়মি খায়। তাদের তখন উপরে টেনে জলের কলের নিচে শুইয়ে দেওয়া হয়। হুঁশ ফিরলে পর মুঠো মুঠো নুন গেলানো হয়। গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ তখন আর দাঁড়াতে পারে না। কিংবা দেখলেন কয়লা ঢেলে যাচ্ছে বয়লারে ঠিক ঠিক, হঠাৎ কথা নেই বার্তা নেই, বেলচা ফেলে ছুটে চলেছে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে, খোলা ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে। অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে। জাহাজি বুলিতে একেই বলে এমক। আমি শুধালুম, একেই কি ইংরেজিতে বলে এমক? কিন্তু তখন তো মানুষ খুন করে। সারেং বললে, জি হ্যাঁ, তখন বাধা দিতে গেলে হাতের কাছে যা পায় তাই দিয়ে খুন করতে আসে। তারপর একটু থেমে সারেং বললে, আমাদের সকলেরই 2-1 বার হয়েছে, আর সবাই জাবড়ে ধরে চুবিয়ে আমাদের ঠান্ডা করেছে।
শুধু সমীরুদ্দি কখনো একবারের তরেও কাতর হয়নি। তাকে আপনি দেখেছেন সাহেব, বাং মাছের মতো ছিল তার শরীর, অথচ হাত দিয়ে টিপলে মনে হতো কচ্ছপের খোল। জাহাজের চীনা বাবুর্চির ওজন ছিল 3 মণের কাছাকাছি। তাকে সে এক থাবড়া মেরে বসিয়ে দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জমেছিল বাঘের থাবার তাকত। কিন্তু সে যে ভিড়মি খায়নি, এমক হয়নি, তার কারণ তার শরীরের জোর নয়, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল যে করেই হোক পয়সা সে কামাবেই, ভিড়মি খেলে চলবে না, বিমারি পাকার না, সখ্ত মানা। সারেং বললে, কি বেহাত তকলিফে জানপানি হয়ে যে কুলুম শহরে পৌঁছালাম। আমি শুধালাম, সে আবার কোথায়? বললে, বাংলারে যারে লঙ্কা কয়। আমি বললুম, ও কলম্বো। জি, আমাদের উচ্চারণ তো আপনাদের মতো ঠিক হয় না, আমরা বলি কলম শহর। সেখানে ডাঙায় বেড়াবার জন্য আমাদের নামতে দিল বটে, কিন্তু যারা পয়লাবার জাহাজে বেরিয়েছে তাদের উপর কড়া নজর রাখা হয়, পাছে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্য পালিয়ে যায়। সমীরুদ্দি বন্দরে নামলই না। বললে, নামলেই তো বাজে খরচ। আর সে কথা ঠিকও বটে হুজুর, খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যা ওড়ায়, যে জীবনে কখনো 5 টাকার নোট দেখেনি, আধুলির বেশি কামায়নি, তার হাতে 15 টাকা। সে তখন কাগের বাচ্চা কেনে। আমরা পেট ভরে যা খুশি তাই খেলাম, বিশেষ করে শাকসবজি। জাহাজে খালাসিদের কপালে ও জিনিস কম, নেই বললেও হয়। দেশে যা ছড়াছড়ি। তারপর কুলুম থেকে আদান বন্দর। আমার আর ইংরেজি এডেন বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরিয়ে সুসরখাড়ি, দুদিকে ধুধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে ছোট্ট খাল। বুঝলুম, সুসরখাড়ি মানে সুয়েজ কানাল। তারপর পরশুই, সেখানে খালের শেষ, বাড়িয়া বন্দর। আমরা শাক সবজি খেতে নামলাম সেখানে, আর ঝানুরা গেল খারাপ জায়গায়। পোর্ট সাইদের গণিকালয় যে বিশ্ববিখ্যাত, দেখলুম সারেংয়ের পর সে খবরটি রাখে। পোর্টসাই থেকে মার্সাই, মার্সাই থেকে হামবুর, জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটি উচ্চারণে বিদেশি শব্দ কি ধ্বনি নেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে। তাই বুঝলুম মার্সাইলেস হামবুর্গের কথা হচ্ছে। আর এটাও লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি জার্মান থেকে শুনে শিখেছে, তারা যেরকম উচ্চারণ করে, ইংরেজির বিকৃতি উচ্চারণের মারফতে নয়। সারেং বলল, হামবুরে সব মাল নেমে গেল। সেখান থেকে আবার মাল গাদাই করে আমরা দরিয়া পাড়ি দিয়ে পৌঁছালাম নিউইয়র্ক বন্দরে, মিরকিন মুলুকে। নয়া ঝুনা কোনো খালাসিকে নিউইয়র্ক বন্দরে নামতে দেয় না, বড় কড়াকড়ি সেখানে। আর হবেই বা না কেন? মিরকিন মুলুক হচ্ছে সোনার দেশ। আমাদের মতো চাষা ভুষাও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়েও কালো, একদম মিশকালা আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে সব কটা ভেগে গিয়ে
তামাম মুলুকে ছড়িয়ে পড়ে প্রাণ ভরে টাকা কামাবে। তাতে নাকি মিরকিন মুলুকের জবর লোকসান হয়। তাই আমরা হয়ে রইলাম জাহাজে বন্দি। নিউ ইয়র্ক পৌঁছবার দিন সন্ধ্যাবেলা সমীরুদ্দি আমাকে ডেকে পাঠিয়ে কসম কিরে খাইয়ে কানে কানে বললে সে জাহাজ থেকে পালাবে। তারপর কি কৌশলে সে পাড়ে পৌঁছবে তার ব্যবস্থা সে আমায় ভালো করে বুঝিয়ে বললে। বিশ্বাস করবেন না সাহেব, কীরকম নিখুঁত ব্যবস্থা সে কত ভেবে তৈরি করেছিল। কলকাতার চোরা বাজার থেকে সে কিনে এনেছিল একটা খাসা নীল রঙের স্যুট, শার্ট, টাই কলার, জুতো, মোজা। আমাকে সাহায্য করতে হলো শুধু একটা পেতলের ডেকচি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীরুদ্দি সাঁতারের জাঙ্গিয়া পরে নামলো জাহাজের উল্টো ধার দিয়ে খোলা সমুদ্রের দিকে। ডেকচির ভিতর তার স্যুট, জুতো, মোজা আর একখানা তোয়ালে। বুক দিয়ে সেই ডেকচি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় আধ মাইল দূরে গিয়ে উঠবে ডাঙায়। পাড়ে উঠে তোয়ালে দিয়ে গা মুছে জাঙ্গিয়া ডেকচি জলে ডুবিয়ে দিয়ে শীষ দিতে দিতে চলে যাবে শহরের ভিতরে। সেখানে আমাদেরই এক সিলেটি ভাইকে সে খবর দিয়ে রেখেছিল হামবুর থেকে। পুলিশের খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে গা ঢাকা দিয়ে থাকবে। তারপর দাড়ি গোপ কামিয়ে চলে যাবে নিউ ইয়র্ক থেকে বহু দূরে, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার যে কোনো ভয় ছিল না তা নয়, কিন্তু একবার স্যুটটি পরে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলেও ভাববে সে নিউ ইয়র্ক বাসিন্দা, সমুদ্র পাড়ে এসেছিল হাওয়া খেতে। প্লেনটা ঠিক উতরে গেল। সমীরুদ্দির জন্য খোঁজ রাও উঠল পরের দিন দুপুরবেলা। ততক্ষণে চিড়িয়া যে শুধু উড় গিয়া তা নয়, সে বনের ভিতর বিলকুল উধাও, একদম না পাত্তা। বরঞ্চ বনের ভিতর পাখিকে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু নিউ ইয়র্ক শহরের ভিতরে সমীরুদ্দিকে খুঁজে পাবে কোন পুলিশের গোসাই? গল্পবেলায় ক্ষান্ত দিয়ে সারেং গেল জোহরের নামাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না দিয়েই সারেং বললে, তারপর হুজুর আমি পুরো 7 বছর জাহাজে কাটাই। 2-5 বার খিদিরপুরে নেমেছি বটে, কিন্তু দেশে যাওয়ার আর ফুরসত হয়ে ওঠেনি। আর কি বা হতো গিয়ে, বাপ মা মরে গিয়েছে, বউ বিবিও তখন ছিল না। যতদিন বেঁচে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম। বুড়া শেষের কবছর সুখেই কাটিয়েছে, আর বুড়ি নাকি আমার জন্য কাঁদতো। তা হুজুর, দরিয়ার অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বুড়ির 2 ফোঁটা নোনা জলে তার আর কি করতে পারে বলুন? বলল বটে হক কথা, তবু সারেংয়ের চোখেও 1 ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বললে, যাক সে কথা। এ 7 বছর মাঝে মাঝে এর মুখ থেকে ওর মুখ থেকে খবর কিংবা গুজব যাই বলুন শুনেছি। সমীরুদ্দি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়। তবে সে আস্তানা গেড়ে বসেছে মিরকিন মুলুকে। দেশে ফেরার কোনো মতলব নেই। তাই নিয়ে আমি আফসোস করিনি, কারণ খুদাতালা যে কার জন্য কোন মুলুকে দানা পানি রাখেন তার হদিশকে বাতলাবে। তারপর কল ঘরে তেলে পিছল মেঝেতে আছাড় খেয়ে ভেঙে গেল আমার পায়ের হাড্ডি।
বড় জাহাজের কাম ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে ঢুকলাম ডিসপ্যাচারের কামে। এই জাহাজে আসার 2 দিন পরে একদিন খুব ভোরবেলা ফজরের নামাজের অজু করতে যাচ্ছি। এমন সময় তাজ্জব মেনে দেখি ডেকে বসে রয়েছে সমীর উদ্দিন। বুকে জাবড়ে ধরে তাকে বললাম, ভাই সমীর উদ্দিন। এক লহমায় আমার মনে পড়ে গেল সমীর উদ্দিকে এককালে আমি আপনার ভাইয়ের মতোই কত না পেয়ার করেছি, কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়েও বেশি তাজ্জব লাগলো আমার সে আমার পেয়ারে কোনো সাড়া দিল না বলে। গাঙের দিকে মুখ করে পাথরের পুতুলের মতো বসে রইল সে। শুধালাম, তোর দেশে ফেরার খবর তো আমি পাইনি, আবার এ জাহাজে করে চলেছিস কোথায়? কলকাতা? কেন, দেশে মন টিকল না? কোনো কথা কয় না, ফকির দরবেশের মতো বসে রইল ঠায়, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমাকে দেখতেই পায়নি। বুঝলাম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা কওয়াবার চেষ্টা না করে ঠেলে ঠুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্লেটে সামনে ধরলাম আন্ডা ভাজা ও পরোটা দিয়ে সাজিয়ে। ওই খেতে সে বড় ভালোবাসতো, কিছু মুখে দিতে চায় না, তবু জোর করে গেলালাম। বাচ্চাহারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়, কিন্তু হুজুর, পরের জন্য অনেক কিছু করা যায়, জান তাক কুরবানি দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গেলি কি করে? সেদিন দুপুরবেলা তাকে কিছুতেই গোয়ালন্দে নামতে দিলাম না। আমার হুজুর, মনে পড়ে গেল বহু বৎসরের পুরনো কথা। নিউইয়র্ক বন্দরেও আমাদের নামতে দেয়নি, তখন সমীর উদ্দিন সেইখানেই গায়েব হয়েছিল। রাত্রের অন্ধকারে সমীর উদ্দির মুখ ফুটল, হঠাৎ নিজের থেকে বলতে আরম্ভ করলো কি ঘটেছে। সারেং দম নেবার জন্য না অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে রইল, বুঝতে পারলুম না। আমিও কোনো খোঁচা দিলুম না। বললে, তা সে দুঃখের কাহিনী, ঠিক ঠিক বলি কি করে সাহেব। এখনো মনে আছে ক্যাবিনের ঘোরঘুট্টি অন্ধকারে সে আমাকে সব কিছু বলেছিল। এক একটা কথা যেন সে অন্ধকার ফুটো করে আমার কানে এসে বিঁধেছিল, আর অতি অল্প কথায় সে সব কিছু সেরে দিয়েছিল। 7 বছরে সে প্রায় 20,000 টাকা কামিয়েছিল, আর পাঠিয়েছিল দেশে তার ছোট ভাইকে। 20,000 টাকা কতখানি হয় তা আমি জানি নে সাহেব, একসঙ্গে কখনো চোখে দেখিও নি। আমি বললুম, আমিও জানি নে, আমিও দেখিনি। তবেই বুঝুন হুজুর, সে টাকা কামাতে হলে কটা জান কুরবানি দিতে হয়। প্রথম 500 টাকা পাঠিয়ে ভাইকে লিখলে মহাজনের টাকা শোধ দিয়ে বাড়ি ছাড়াতে, তারপরের 1000 দেড়েক বাড়ির পাশের পতিত জমি কেনার জন্য, তারপর আরো অনেক টাকা দিয়ে দিঘি খোদাবার জন্য, তারপর আরো বহুত টাকা শহুরি ঢঙে পাকা চুনকাম করা দেওয়ালালার টাইলের 4খানা বড় ঘরের জন্য, আরো টাকা ধানের জমি, বলদ, গাই, গোয়ালঘর, মড়াই, বাড়ির পিছনে মেয়েদের পুকুর, এসব করার জন্য, এবং সর্বশেষে 1,000 পাঁচেক টাকা
টঙি ঘরের উল্টো দিকে দিঘির এপারে পাকা মসজিদ বানাবার জন্য 7 বছর ধরে সমীরুদ্দিন মিরকিন মুলুকে অসুরের মতো খেটে 2 শিফট 2.5 শিফটে গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে। তার প্রত্যেকটি কড়ি হালালের রোজগার। আর আপন খাই খরচার জন্য সে যা পয়সা খরচ করেছে তা দিয়ে মিরকিন মুলুকের ভিখারিরও দিন গুজরান হয় না। সব পয়সা সে ঢেলে দিয়েছে বাড়ি বানাবার জন্য, জমি কেনার জন্য। মিরকিন মুলুকের মানুষ যেরকম চাষবাসের খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেই রকম করবে বলে। ওদিকে ভাই প্রতি চিঠিতে লিখেছে এটা হচ্ছে সেটা হচ্ছে করে করে যেদিন সে খবর পেল মসজিদ তৈরি শেষ হয়েছে, সেদিন রওনা দিল দেশের দিকে। নিউ ইয়র্ক বন্দরে জাহাজে কাজ পায় আনাড়ি কালা আদমিও বিনা তকলিফে। তার উপর সমীরুদ্দিন হরেক রকম কারখানার কাজ করে করে কলকবজা এমনি ভালো শিখেছিল যে তারই সার্টিফিকেটের জোরে জাহাজে আরামের চাকরি করে ফিরল খিদিরপুর। সন্ধ্যের সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদা। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন ভোরে চাটগাঁ মেল ধরে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছল রাত 3টে। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাইছড়ার দিকে। 8 মাইল রাস্তা, ভোর হতে না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে 1 মাইল ধান ক্ষেত, তারপর ধলাইছড়া গ্রাম। আলের উপর দিয়ে গ্রামে পৌঁছতে হয়। বিহানের আলো ফোটবার সঙ্গে সঙ্গে সমীরুদ্দিন পৌঁছল ধান ক্ষেতের মাঝখানে। মসজিদের একটা উঁচু মিনার থাকার কথা ছিল, কারণ মসজিদের নকশাটা সমীরুদ্দিনকে করে দিয়েছিলেন এক মিশরি ইঞ্জিনিয়ার। আর হুজুরও মিশর মুলুকে বহুকাল কাটিয়েছেন। তাদের মসজিদে মিনারের বাহার হুজুর দেখেছেন আমাদের চেয়ে ঢের বেশি। কত দূর দূরান্ত থেকে যে মিনার দেখা যায় সে আপনি জানেন, আমিও জানি, সমীরুদ্দিনও জানে। মিনার না দেখতে পেয়ে সমীরুদ্দিন আশ্চর্য হয়ে গেল। তারপর ক্রমে ক্রমে এগিয়ে গেল। কোথায় দিঘি, কোথায় টাইলের টঙি ঘর? আমি আশ্চর্য হয়ে শুধালাম, সে কি কথা? সারেং যেন আমার প্রশ্ন শুনতে পায়নি, আচ্ছন্নের মতো বলে যেতে লাগলো, কিচ্ছু না, কিচ্ছু না। সেই পুরনো ভাঙা খড়ের ঘর আরো পুরনো হয়ে গিয়েছে। যেদিন সে বাড়ি ছেড়ে গিয়েছিল সেদিন ঘরটা ছিল 4টা বাঁশের ঠেকনায় খাড়া, আজ দেখে 6টা ঠেকনা। তবে কি ছোট ভাই বাড়ি ঘরদোর গাঁয়ের অন্যদিকে বানিয়েছে? কই, তাহলে তো নিশ্চয়ই সে কথা কোনো না কোনো চিঠিতে লিখত। এমন সময় দেখে গাঁয়ের বাসিত মোল্লাজি আমাদের সবাইকে বড্ড প্যার করে। সমীরুদ্দিনকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি। পরে সমীরুদ্দিন চাপে পড়ে সেই ধান ক্ষেতের মধ্যিখানেই তাকে খবরটা দিলেন তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে। গোড়ার দিকে শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজারে, শেষের দিকে কলকাতায় ঘোড়া, মেয়ে মানুষ, আরো কত কি। আমি থাকতে না পেরে বললুম, বলো কি সারেং, এরকম ঘা মানুষ কি সইতে পারে? কিন্তু বলো দেখিনি, গায়ের কেউ তাকে চিঠি লিখে খবরটা দিলে না কেন? সারেং বললে,
তারাই বা জানবে কি করে সমীরুদ্দি কেন টাকা পাঠাচ্ছে? সমীরুদ্দির ভাই ওদের বলেছে বড় ভাই বিদেশে লাখ লাখ টাকা কামায়। আমাকে ফুর্তি ফার্তির জন্য তারই কিছুটা পাঠায়। সমীরুদ্দির চিঠিও সে কাউকে দিয়ে পড়ায়নি। সমীরুদ্দি নিজে আমারই মতো লিখতে পড়তে জানে না, কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছিল। তবু মোল্লাজি আর গায়ের 5 জন তাকে টাকা ওড়াবার বহর দেখে বলেছিলেন বাড়ি ঘরদোর বাঁধতে, জমি খামার কিনতে উপদেশ দিয়েছিলেন। সে নাকি উত্তরে বলেছিল বড় ভাই বিয়ে শাদী করে মিরকিন মুলুকে গেরস্থালি পেতেছে, এ দেশে আর ফিরবে না, আর যদি ফেরেই বা সঙ্গে নিয়ে আসবে লাখ টাকা। 3 দিনের ভিতর 10খানা বাড়ি হাঁকিয়ে নেবে। আমি বললুম, ওফ, কি পাষণ্ড! তারপর সারেং বললে, সমীরুদ্দি আর গায়ের ভেতর ঢোকেনি। সেই ধান ক্ষেত থেকে উঠে ফিরে গেল আবার শ্রীমঙ্গল স্টেশনে। সমীরুদ্দি আমাকে বলেনি, কিন্তু মোল্লাজি নিশ্চয়ই তাকে নিজের বাড়িতে নিয়ে যাবার জন্য পিড়াপিড়ি করেছিলেন, কিন্তু সে ফেরেনি। শুধু বলেছিল যেখান থেকে এসেছে সেখানেই আবার ফিরে যাচ্ছে। কলকাতার গাড়ি সেই রাত 8টায়। মোল্লাজি আর গায়ের মুরব্বীরা তার ভাইকে নিয়ে এলেন স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সে গাঁয়েই ছিল। সমীরুদ্দির 2 পা জড়িয়ে ধরে সে মাপ চেয়ে তাকে বাড়ি নিয়ে যেতে চাইলে। আরো 5 জন বললেন বাড়ি চলো, ফের মিরকিন মুলুকে যাবি তো যাবি, কিন্তু এতদিন বাদে দেশে এসেছিস, 2 দিন জিরিয়ে যা। আমি বললুম, রাস্কেলটা কোন মুখ নিয়ে ভাইয়ের কাছে এলো সারেং? সারেং বললে, আমিও তাই পুছি, কিন্তু জানেন সাহেব সমীরুদ্দি কি করলে? ভাইকে লাথি মারলে না, কিচ্ছু না, শুধু বললে যে বাড়ি ফিরে যাবে না সে। তারপর দিন ভোরবেলা এই জাহাজে তার সঙ্গে দেখা। আপনাকে তো বলেছি, শাহবন্দরের বারুনির পুতুলের মতো চুপ করে বসে। দম নিয়ে সারেং বললে, অতি অল্প কথায় সমীরুদ্দি আমাকে সব কিছু বলেছিল, কিন্তু হুজুর শেষটায় সে যা আপন মনে বিড়বিড় করে বলেছিল তার মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। তবে কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। সে বলেছিল ভিখিরি স্বপ্নে দেখে সে বড় লোক হয়ে গিয়েছে, তারপর ঘুম ভাঙতেই সে দেখে সে আবার সেই পুরনো দুনিয়ায়। আমি দেশে টাকা পাঠিয়ে বাড়ি ঘরদোর বানিয়ে হয়েছিলাম বড় লোক। সেই দুনিয়া যখন ভেঙে গেল তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে যদি শুধু গল্প হতো তবে এখানেই শেষ করা যেত, কিন্তু আমি যখন যা শুনেছি তাই লিখছি। তখন সারেংয়ের বাদ বাকি কাহিনী না বললে অন্যায় হবে। সারেং বললে, 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাঁঝে সমীরুদ্দি আমার কেবিনের অন্ধকারে তার ছাতির খুন ছড়িয়েছিল। কিন্তু ওই যে ইনসাফ বললেন না হুজুর, তার পাত্তা দেবে কে? সমীরুদ্দি মিরকিন মুলুকে ফিরে গিয়ে 10 বছরে আবার 30,000 টাকা কামায়। এবারে আর ভাইকে টাকা পাঠায়নি। সেই ধন নিয়ে
যখন দেশে ফিরেছিল তখন জাহাজে মারা যায়। ত্রিসংসারে তার আর কেউ ছিল না বলে টাকাটা পৌঁছলো সেই ভাইয়েরই কাছে। আবার সে টাকাটা ওড়ালো। ইনসাফ কোথায় হুজুর?